সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, ৮ উপজেলায় পরীক্ষামূলক চালু হচ্ছে ফ্যামিলি কার্ড। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির মারপ্যাচে ইউনূসের স্বপ্ন ভেঙে চুরমার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, ভারতের মন পেতেই অস্ত্র সংখ্যালঘু রক্ষা, মানবিক নীতি তারেকের। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ভারত হাসিনা সম্পর্ক বদলে যাচ্ছে, তারেকের ভাবনায় অন্য মাত্রা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে গেছেন ইউনূস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, তারেক বাংলাদেশের লক্ষ্যে হু হু করে ঢুকছে বিদেশি টাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেশের ৮টি বিভাগের ৮টি উপজেলায় পরীক্ষামূলকভাবে পাইলটিং ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার। এই কার্যক্রম পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই কমিটি গঠন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজ কল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ও মাহদি আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ ৭টি মন্ত্রণালয়ের সচিব এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা গত মঙ্গলবার শপথ নিয়েছেন। সেই সঙ্গেই জামায়াত ও এনসিপির সাংসদরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন। কিন্তু বাংলাদেশের বর্তমান সংসদের সংখ্যাগরিষ্ঠ দল বিএনপির কোনো সদস্যই এবার সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। বাংলাদেশের বর্তমান সংবিধানে এই পরিষদের শপথ নেওয়ার কোনো বিধান নেই উল্লেখ করে বিএনপি পরিষদীয় সদস্যরা সাধারণ এমপি হিসেবেই কেবলমাত্র শপথ নিয়েছেন। ফলে প্রশ্ন উঠছে, বাংলাদেশের বিদায়ী প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস এবং তথাকথিত সংবিধান সংস্কার পরিষদের চেয়ারম্যান আলী রিয়াজের বহু নাটকের ফসল জুলাই সনদ এখন কি আইসিইউতে? এই প্রশ্ন আরও জোরালো হয়েছে যখন ভোটের ফল ঘোষণার পরই বাংলাদেশের উচ্চ আদালতে ২টি রিট দাখিল হওয়ার পর। সব মিলিয়ে এক চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে। বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েও বিএনপির এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর জারি করা জুলাই জাতীয় সনদ বা সংবিধান সংস্কার প্রস্তাবনা বাস্তবায়ন আদেশ অনুযায়ী গণভোটে হ্যাঁ বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও কাজ করবেন। ওই আদেশের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি একই দিনে গণভোট হয়েছে, আর সেখানে হ্যাঁ ভোট জয়লাভ করেছে। ফলে রাষ্ট্রপতি আদেশ অনুযায়ী জয়ী সাংসদরা ২টি শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু বিএনপি সাংসদরা একটি মাত্র শপথ নেন। তবে জামায়াত এবং এনসিপি সদস্যরা ২টি শপথ নিয়েছেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেছেন, গণভোটে জনরায়ের সাথে প্রতারণা করে শপথ নিতে যাচ্ছে সরকার। আবার জামায়াতের আমির শফিকুর রহমানও দাবি করেছেন, গণপরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়ে বিএনপির জুলাই আন্দোলনকে অবজ্ঞা করেছে। কিন্তু বিএনপি যা বলার তাই বলেছে। তাদের দাবি, বর্তমান সংবিধানে এমন কোনো বিধান নেই, তাই নতুন সংসদে এটা নিয়ে আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। যদিও রাজনৈতিক মহলের মতে জুলাই সনদ কার্যত ঠান্ডা ঘরে পাঠিয়ে দিল তারেক রহমানের বিএনপি, কারণ তারা এবারের নির্বাচনে ২/৩ আসন পেয়ে সরকার গড়েছে। অপরদিকে বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, গণভোটের রায়ের কারণে যদি জুলাই আদেশ বাস্তবায়নযোগ্যই হয়ে যায়, তাহলে সংবিধান সংস্কার পরিষদের প্রয়োজনীয়তাই থাকে না। আবার অন্যদিকে যেসব সদস্যরা শপথ নিয়েছেন তারা নিজেরাই জুলাই আদেশ অনুযায়ী নিজেরাই সংবিধান বানিয়ে ফেলতে পারেন। ভোটের ফল প্রকাশের পরেই মানবিক বাংলাদেশ করার কথা বলেছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পরে বুধবার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে তারেকের প্রতিশ্রুতি, দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি নয়, আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা।
মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তথা দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার। প্রতিটি নাগরিকের জন্য এই দেশকে একটি নিরাপদ ভূমিতে পরিণত করা এবং একটি স্বনির্ভর, নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠাই বিএনপি সরকারের লক্ষ্য। শেখ হাসিনা গদিচ্যুত হবার পরে গত ১.৫ বছরে অন্তর্বর্তী সরকারের জমানায় বারবার সংখ্যালঘু নির্যাতন, হিংসা, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিস্তর অভিযোগ উঠেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলেও প্রশ্নের মুখে পড়েছিল ইউনূস প্রশাসন। নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কের টানাপড়েনের মূলেও অন্যতম কারণ ছিল এটি। তাই প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে এ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন তারেক, এমনটাই মত কূটনৈতিক মহলের অনেকের। আইনের শাসন, দুর্নীতি রোধ এবং ব্যয় সংকোচ। প্রধানমন্ত্রী হওয়ার পরে জাতির উদ্দেশ্যে ভাষণে এই ৩ বিষয়কে অগ্রাধিকার দিয়েছেন তারেক। মঙ্গলবার বিকেলে সংসদের সাউথ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান। তার বাবা রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা বেগম খালেদা জিয়া দুজনেই ছিলেন রাষ্ট্রপ্রধান। ভাষণে তারেক বলেন, ফ্যাসিবাদের সময়ের দুর্নীতি ও দুঃশাসনে বিপর্যস্ত একটি ভঙ্গুর অর্থনীতি ও দুর্বল শাসন কাঠামোর মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে। তাই জনমনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণকেই প্রধান অগ্রাধিকার হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিশেষ করে জুয়া ও মাদক নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। ভারত কি সত্যিই শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? বিএনপির জয় এবং তারেকের দলের প্রতি ভারতের একটু বেশি ঝুঁকে পড়া দেখে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অলিন্দে। কেউ কেউ বলছেন এটি কেবল কূটনৈতিক ভারসাম্যের খেলা, আবার কেউ কেউ বলছেন ভারতের এক চালেই মাত হয়েছেন মোহাম্মদ ইউনূস, তাই তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের ধারণা ছিল ভারত কেবল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলে। ফলে আওয়ামী লীগের সরকারের পতনের পর সেই দলের অধিকাংশ নেতাকর্মীদের ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন বাংলাদেশের এক আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়, তখনও ভারত তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য রাজি হয়নি। কিন্তু এখন জানা যাচ্ছে বহু আগে থেকেই নয়াদিল্লি প্ল্যান বি নিয়ে কাজ করছিল, আর সেটা হল আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে বেছে নেওয়া এবং তাদের সর্বোচ্চ নেতাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা। আর সেই কাজে ভারত শতভাগ সফল, আর এটাই কারত দাবার চালে মাত দেওয়া বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। ভারত কি সত্যিই শেখ হাসিনার দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে? বিএনপির জয় এবং তারেকের দলের প্রতি ভারতের একটু বেশি ঝুঁকে পড়া দেখে এই প্রশ্নটাই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রাজনৈতিক অলিন্দে। কেউ কেউ বলছেন এটি কেবল কূটনৈতিক ভারসাম্যের খেলা, আবার কেউ কেউ বলছেন ভারতের এক চালেই মাত হয়েছেন মোহাম্মদ ইউনূস, তাই তারেক রহমান এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের রাজনৈতিক ওয়াকিবহাল মহলের একটা বড় অংশের ধারণা ছিল ভারত কেবল আওয়ামী লীগের সঙ্গেই সম্পর্ক রেখে চলে। ফলে আওয়ামী লীগের সরকারের পতনের পর সেই দলের অধিকাংশ নেতাকর্মীদের ভারতে আশ্রয় দেওয়া হয়েছে। এমনকি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন বাংলাদেশের এক আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেয়, তখনও ভারত তাকে বাংলাদেশে প্রত্যাবর্তনের জন্য রাজি হয়নি। কিন্তু এখন জানা যাচ্ছে বহু আগে থেকেই নয়াদিল্লি প্ল্যান বি নিয়ে কাজ করছিল, আর সেটা হল আওয়ামী লীগের বিকল্প হিসেবে বিএনপিকে বেছে নেওয়া এবং তাদের সর্বোচ্চ নেতাকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা। আর সেই কাজে ভারত শতভাগ সফল, আর এটাই কারত দাবার চালে মাত দেওয়া বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। অনেক জল্পনা কল্পনার পর অবশেষে বাংলাদেশ পেল স্বাধীন সরকার। শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের চলছিল এক নৈরাজ্যের পরিস্থিতি। গত ১.৫ বছরের অধিক সময় জুড়ে বাংলাদেশের রাজত্ব করেছেন অর্থনীতিতে নোবেল জয়ী মোহাম্মদ ইউনূস। ইউনূসের আমলের বাংলাদেশ ক্রমশ ভিখারি দেশে পরিণত হতে চলেছিল। সে দেশের ঋণের পরিমাণ ক্রমশই বৃদ্ধি পেতে শুরু করেছিল। শুধু তাই নয়, ভারতের আদানি গ্রুপ সে দেশে বিদ্যুৎ সরবরাহ করে। সেই বিদ্যুতের বিলও এতটাই বেড়ে যায় যে আদানির তরফ থেকে জানানো হয় বিদ্যুতের বিল না মেটালে অন্ধকারে থাকতে হতে পারে বাংলাদেশকে। এমনই বাংলাদেশের পরিস্থিতির মধ্যে দিয়ে চলা সেই দেশটি নির্বাচনের মধ্যে দিয়ে পেয়েছে একটি সরকার। প্রধানমন্ত্রী হিসাবে ১৭ই ফেব্রুয়ারি ঢাকায় শপথ গ্রহণ করেন বিএনপি নেত্রী তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। আর তারপরেই বাংলাদেশের মধ্যে থেকেই আমূল পরিবর্তন করতে চলেছে। আর্থিক উন্নয়নের মুখ দেখতে চলেছে বাংলাদেশ।
অনেক ঘটনা ঘটার পরে অবশেষে বাংলাদেশে নির্বাচনে জিতে ক্ষমতায় এসেছে বিএনপি। সেই ইঙ্গিত বিগত কয়েক মাস ধরেই মিলছিল। আর বাংলাদেশে স্থিতাবস্থা ফিরতেই প্রবাসীদের মধ্যেও ইতিবাচক প্রতিক্রিয়া দেখা দিচ্ছে। সেই সূত্রেই চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৬ দিনে বাংলাদেশে ১৮০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের রেমিটেন্স বা বিদেশি আয় এসেছে বাংলাদেশে, যা গত বছরের একই বছরের সময়ের তুলনায় ২১% বেশি। এদিকে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়ায় ব্যাংকগুলো থেকে ডলার কিনে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৪.৫৩ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ২০২৫ সালের ১ থেকে ১৬ ফেব্রুয়ারি বিদেশি মুদ্রা অর্থাৎ ডলার আয় হয়েছিল ১৪৯ কোটি ডলার। চলতি বছরের একই সময়ে যা বেড়ে হয়েছে ১৮০ কোটি ৭০ লাখ ডলার। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার।